মহানবমীতে এই কালীমাতা মন্দিরে এসে আমরা খাচ্ছি। পুরো একেবারে ভিজিয়ে দিল। উত্তরাখণ্ডের মাটিতে যে নদী সব থেকে বেশি পথ চলেছে বা যে নদী ভারত ও নেপালের অনেকটা সীমানা নির্ধারণ করেছে, কিংবা যে নদীর সাথে মিশে আছে আমাদের পুরাণের নানা কাহিনী, সেই নদী হলো কালী নদী বা মহাকালী নদী। কুমায়ুনের যে অঞ্চল দিয়ে এই কালী নদী অবিরাম বয়ে চলেছে সেই অঞ্চলকে কালী কুমায়ুনও বলা হয়। এই আদি কৈলাস সিরিজে আপনারা প্রথম থেকেই দেখেছেন আমাদের ট্যুরের সাথে এই কালী নদীর পথ চলা একেবারে আষ্টে পৃষ্ঠে জড়ানো। সেই টনকপুরের সারদা নদী থেকে ধারচুলার কালী নদী, এক এক জায়গায় এক এক রকম নাম তার। আগের এপিসোডে আপনারা দেখেছেন আমাদের ওম পর্বত দর্শনের গল্প। এই এপিসোডে থাকবে কালী নদীর উৎসস্থল কালাপানি, থাকবে কালীমাতা মন্দির আর মহানবমীতে আমাদের ভান্ডারা খাওয়ার গল্প। সাথে থাকবে ব্যাস গুফা, যেখানে ব্যাসদেব দীর্ঘদিন তপস্যা করেছিলেন। আর থাকবে ব্যাস ভ্যালি থেকে আমাদের ডার্মা ভ্যালি যাওয়ার অভিজ্ঞতা। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। সবার আগে আমি অভি, আর সবাইকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল অভি ও অভিযাত্রী। আমরা ধীরে ধীরে কালাপানির দিকে এগোচ্ছি। রাস্তা তো খুবই বাজে, ওয়েদারটা তবে ভালো আছে, ওয়েদার খুব ভালো সাথ দিয়েছে। আগের এপিসোডে আপনারা দেখেছেন আমরা 1 অক্টোবর অর্থাৎ মহানবমীর দিন নাভি থেকে ওম পর্বতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সকাল 7টা নাগাদ। সেই নাভিডাং যাওয়ার 18 কিলোমিটার রাস্তার পুরোটাই ছিল অফরোড। সেই এপিসোডে আমি দেখিয়েছি ওম পর্বত, শেষনাগ পর্বত আর পার্বতী নাভি। 2 ঘন্টা মতন নাভিডাঙে কাটিয়ে আমরা প্রায় 10:30 নাগাদ রওনা দিয়েছিলাম কালাপানির উদ্দেশ্যে। নাভিডাং থেকে 2-3 কিলোমিটার আগেই পড়ে কালাপানি। 11টা নাগাদ আমরা পৌঁছে যাই কালাপানি। সেখানেই মতিজি আমাদের প্রথম দেখায় ব্যাস গুফা। ये ब्यास गुफा है। हाँ, ये आर्मी जब गई थी इधर जानकारी के लिए कि मतलब ये क्या चीज़ है, तो ब्यास गुफा अंदर कमंडल, चिमटा, ये बहुत सारे सामग्री इसके अंदर है और आर्मी के अलावा कोई जा नहीं पाया। हम दूर से देख सकते हैं। আমরা এসেছি কালাপানিতে এখন, আর কালাপানির এখান দিয়ে দেখা যাচ্ছে ব্যাস গুফা একদম উঁচুতে। আমি জুম করছি, চেষ্টা করছি কতটা আপনাদের দেখাতে পারি। এই হচ্ছে ব্যাস গুফা। কালাপানির কালীমাতা মন্দিরের ঠিক উল্টো দিকে পাহাড়ের একদম উঁচুতে রয়েছে বিশাল আকৃতির এক গুহা। আর্মিদের কথায় এই গুহা এত বিশাল যে এর মধ্যে দিয়ে আর্মিদের গাড়ি, ট্রাক সমস্ত কিছু চলে যায়। তবে এই গুহার শেষ কোথায় তা এখনো কেউ জানে না। আর্মিদের থেকে আরও জানা যায় এই গুহার ভেতর পাওয়া গেছে কোমণ্ডল, চিমটা, যার সাথে মিল পাওয়া যায় আমাদের পুরাণের। কথিত আছে এই গুহাতেই ব্যাসদেব কৈলাসের যাত্রার আগে দীর্ঘদিন তপস্যা করেছিলেন। এই গুহার মধ্যে আর্মিরা ইন্ডিয়ান ফ্ল্যাগও লাগিয়ে এসেছেন। ব্যাস গুফাকে ক্যামেরাবন্দি করে আমরা তারপর প্রবেশ করি কালীমাতা মন্দিরে। এই হচ্ছে কালীমাতা মন্দিরের এন্ট্রান্স পয়েন্ট। জাস্ট এখান দিয়ে ঢোকা। কালাপানি, যার উচ্চতা প্রায় 4100 মিটার। এই কালাপানি অঞ্চলের লিম্পিয়াধুরা রেঞ্জের এক হিমবাহ থেকেই উৎপত্তি হয়েছে কালী নদীর। কালাপানির এই কালীমাতা মন্দিরকে ঘিরেই রয়েছে এসএসপি ও ইন্ডিয়ান আর্মির ক্যাম্প। তাই এইখানে সিকিউরিটির কারণে ফটোগ্রাফি খুব বুঝে শুনে করতে হয়।
মহানবমীতে এই মন্দিরের ভেতর চলছিল গান বাজনা, মন্দিরটিকে সাজানোও হয়েছিল খুব সুন্দরভাবে, হয়েছিল ভান্ডারার আয়োজনও। মন্দিরের ভিতর একদিকে রয়েছে কালী মাতার মূর্তি, সেখানেই রয়েছে এক জল ভর্তি কুণ্ড। মনে করা হয় এই কুণ্ডই হলো কালী নদীর উৎপত্তি স্থল। আর কালী মূর্তির পাশেই রয়েছে দেবাদিদেব মহাদেবের মূর্তি। এখানে একটা নতুন তথ্য জানলাম, সেটা হচ্ছে কি, এই যে নদীর জলটা যেটা এসছে, কালী নদীর জলটা 6 মাস কিন্তু এইখান দিয়ে বয়, আর 6 মাস যেটা বয় সেটা হচ্ছে নেপাল দিয়ে। আর এটা কিন্তু অটোমেটিক হয়, কেউ কিন্তু কোনো ড্যাম বা কিছু নেই। বলা হয় যে চৈত্র নবরাত্রি থেকে এই যে নবরাত্রি এখন চলছে, দশেরা অবধি এই জল এখানে থাকবে। হঠাৎ কোনো একটা রাত্রিরে আবার এই জল বন্ধ হয়ে যাবে, পুরো এই জায়গাটা পুরো শুকিয়ে যাবে। চৈত্র নবরাত্রি থেকে দুর্গা নবরাত্রি অবধি কালী নদীর এই জলের ধারা এই মন্দির দিয়ে বয়। তারপর শীত পড়ে যাওয়ার কারণে কোনো জায়গায় হিমবাহের বরফ হয়তো জমাট বেড়ে গিয়ে এই ধারা বন্ধ হয়ে যায়। তারপর সেই ধারা তখন বয় নেপাল দিয়ে। কিন্তু আজ অবধি এই ধারা কখন বন্ধ হয় এবং কখন চালু হয় তা কেউ দেখতে পায়নি। এদিকে ওয়েদারটা দেখুন, পুরো ক্লাউডি। এদিকে ভান্ডারা চলছে। কালাপানি মন্দিরেই আলাপ হয় এক আর্মি অফিসারের সাথে। সিকিউরিটির কারণে তাকে আমি এই ভিডিওতে দেখাইনি। তার থেকেই শুনেছিলাম এই অঞ্চলের সৌন্দর্যের গল্প। প্রায়শই তাদেরকে পেট্রোলিংয়ের জন্য চড়তে হয় উঁচু পর্বতচূড়াগুলোতে, আর এই মন্দিরের ঠিক পিছনের উঁচু পর্বতেই রয়েছে নাম না জানা এক সুন্দর বিশাল হ্রদ। তাই তার পারমিশনেই তার মোবাইলের ছবি তুলেছিলাম আপনাদের সামনে তুলে ধরার জন্য। পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন কালীমাতা মন্দিরের সামনে আমরা ভান্ডারের জন্য ওয়েট করছি। ভান্ডারা প্রায় রেডি হয়ে গেছে, দেখা যাক। কিছুক্ষণের মধ্যেই কালীমাতা মন্দিরে শুরু হলো ভান্ডারা। আর্মিদের উপস্থাপনায় এ ছিল ইলাই আয়োজন। তারাই একে একে পরিবেশন করলেন ভাত, 2 রকমের ডাল, পুরি, মিক্স ভেজ, রায়তা, ক্ষীর এবং আরও অনেক কিছু। মহানবমীতে এই কালীমাতা মন্দিরে এসে ভান্ডারা খাচ্ছি, সত্যি। ভাত, ডাল, চানা, আলু ফুলকপি, পুরি, পাঁপড়, বোঁদে রায়তা, এখনো ক্ষীর আসছে। বিশাল আয়োজন, বিশাল আয়োজন। অত ঠান্ডার মধ্যে গরম গরম খাবার পরিবেশন যেন এক আলাদাই তৃপ্তি এনেছিল শরীরে, দূর করে দিয়েছিল সমস্ত শরীরের ক্লান্তি। মহানবমীর পুণ্য তিথিতে ভারতীয় জওয়ানদের হাত থেকে কালীমাতার চরণে এই ভান্ডারা খাওয়ার অভিজ্ঞতা সারা জীবনের মতন স্মৃতির মণিকোঠায় গাঁথা রইল। ধীরে ধীরে আমরা ছেড়ে চললাম ব্যাস ভ্যালিকে। 2 দিন আগে তাওয়াঘাট থেকে যে পথে আমরা নাবি এসে পৌঁছেছিলাম, সেই পথ দিয়েই ফিরে চলেছি তাওয়াঘাটের দিকে। ব্যাস ভ্যালি থেকে দার্মা ভ্যালি যাওয়ার জন্য পৌঁছতে হয় সেই তাওয়াঘাট। পথে পড়ে ছিয়ালেক পাস, বুদি, পাংলা প্রভৃতি গ্রাম। এই পথের বর্ণনা আর কোথায় কোথায় পারমিট শো করাতে হয় তার ডিটেলস আমার 3rd এপিসোডে বলা আছে। সেই 3rd এপিসোডের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, পারলে একবার দেখে নেবেন। দুপুর 1:30টার সময় কালাপানি থেকে রওনা দিয়ে প্রায় 80 কিলোমিটার পথ পেরিয়ে এসে আমরা যখন তাওয়াঘাট পৌঁছাই, ঘড়িতে তখন বিকেল 4:30। এই হচ্ছে সামনে তাওয়াঘাটের ব্রিজ। এই হচ্ছে তাওয়াঘাটের ব্রিজ, এদিকে হচ্ছে কালী নদী, আর এইবারে যেটা আসছে সেটা হচ্ছে ধৌলিগঙ্গা। এই হচ্ছে ধৌলিগঙ্গা নদী। তাওয়াঘাট হলো ব্যাস ভ্যালি ও দার্মা ভ্যালির জাংশন পয়েন্ট। এখানেই আমরা কালী নদীর সঙ্গ ছেড়ে ধৌলিগঙ্গা নদীকে পাশে নিয়ে চলতে শুরু করি দার্মা ভ্যালির উদ্দেশ্যে। তাওয়াঘাট থেকে দার্মা ভ্যালির রাস্তায় আমরা চলেছি। রাস্তার অবস্থা খুব বাজে, বিশাল অফরোডিং যেটাকে বলা হয়, সেই অফরোড। পুরো কাদা, পাথর, ল্যান্ডস্লাইড প্রবণ এরিয়া, কিন্তু সামনে একটা সুন্দর ঝর্ণা। এই নিচে বয়ে গেছে ধৌলিগঙ্গা নদী। ওই যে রাস্তাটা দেখছেন এরকম জিগজ্যাগ করতে ওপরে উঠে গেছে, ওটা হচ্ছে নারায়ণ আশ্রমের রাস্তা। আমরা নারায়ণ আশ্রমে যেতে পারলাম না সময়ের অভাবে। আর সামনে হচ্ছে একটা বিশাল
সুন্দর ঝর্ণা ওপর থেকে পড়ছে। সামনের পাহাড়ের গায়ে তখন পড়ন্ত বিকেলের রোদ, আর সেই রোদ ছায়ার খেলাকে সঙ্গী করেই ওপর থেকে উচ্ছল গতিতে নেমে আসছে এক জলরাশি। বিকেল শেষ হয়ে আসছে দেখে তাড়াতাড়ি এই ঝর্ণাকে ক্যামেরাবন্দি করে আবার আমরা এগিয়ে চললাম। তাওয়াঘাট থেকে প্রায় 8-10 কিলোমিটার এগিয়ে এসে পড়ে কাঞ্চটি, আর সেখানেই রয়েছে এই সুন্দর কাঞ্চটি ওয়াটারফলস। কাঞ্চটি হলো দার্মা ভ্যালি ও চৌদাস ভ্যালির জাংশন পয়েন্ট। সোজা রাস্তা চলে যায় দার্মা ভ্যালির দিকে, আর ডান দিকে ব্রিজ পেরিয়ে চলে যায় চৌদাস ভ্যালি। ওই চৌদাস ভ্যালিতেই রয়েছে নারায়ণ আশ্রম, যা কাঞ্চটি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই হচ্ছে নারায়ণ আশ্রম যাওয়ার ব্রিজের রাস্তা, আর এই হচ্ছে ব্রিজ। প্রথমে আমাদের প্ল্যান ছিল তাওয়াঘাট থেকে নারায়ণ আশ্রম হয়ে দার্মা ভ্যালি যাওয়ার, কিন্তু সময়ের অভাবে আমরা নারায়ণ আশ্রম না গিয়ে সরাসরি দার্মা ভ্যালির দিকে রওনা দিই। শোভলা গ্রাম আমরা জাস্ট ক্রস করলাম। ठाड़ीगाड़ का पुल है ये। कौन सा पुल? ठाड़ीगाड़, शोभला का ठाड़ीगाड़ पुल। खारीगल, ठाड़ीगाड़, खारीगाड़ इसमें पुल। गाड़ इसको बोलते हैं नदी को। अच्छा, गाड़ मतलब नदी। हाँ, फिर रोड इधर से थी नीचे से, हाँ। हम उधर से, उसमें पुल नहीं था, नदी से था। पहले वो क्या था? इधर से अब शुरू हो गया, ये शिव जी का मंदिर है, तारा वैली शुरू हो गया इधर से। এখান থেকে দার্মা ভ্যালি শুরু। কাঞ্চটি থেকে কিছু দূর এগিয়ে পড়ে শোভলা গ্রাম। শোভলা গ্রাম থেকে থালিঘাট ব্রিজ পেরিয়েই শুরু হয়ে যায় দার্মা ভ্যালি। ধীরে ধীরে সন্ধে নামছে আকাশের গায়ে, চারিদিকের পাহাড়ে তখন মেঘেরা যেন ফিরে যাচ্ছে, আর আমরা তখনও পথ চলেছি দার্মা ভ্যালির উদ্দেশ্যে। গাড়ি চলছে, একদম সন্ধে নেমে গেছে, বাজে এখন ঘড়িতে সন্ধে 6:30। বলছে এখনো 2 ঘন্টা মতন লাগবে, 2 থেকে 2.5 ঘন্টা লাগবে বলছে। 9টা 9:30 বাজবে পৌঁছাতে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। जानवर बहुत होता है। এখন বাজে প্রায় সন্ধে 6:30, পুরো অন্ধকার হয়ে গেছে রাস্তা একদম। গাড়ির হেডলাইটের আলোতে আমরা চলেছি দার্মা ভ্যালির দান্তুর পথে। বলছে এখনও 2-2.5 ঘন্টা টাইম লাগবে। রাস্তা কোনো জায়গা ভালো, কিন্তু বেশিরভাগটাই অফ রোডিং। জানি না কতক্ষণে পৌঁছাবো, আর জানোয়ারের ভয়ও রয়েছে কিন্তু এই রাস্তায়। রাত্রিবেলা রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই যে ঝর্ণা একদম পুরো একেবারে ভিজিয়ে দিল গাড়িকে একদম। প্রায় 7:30 বাজতে চলে। সামনে আসছে নাগলিং গ্রাম। নাগলিং গ্রামে মতিবাই থাকে, মতি নাগিয়াল। নাগলিং গ্রামে যারা থাকে তাদের টাইটেল হচ্ছে নাগিয়াল, मोती नगनियाल। মতি নাগনিয়াল। सरनेम हमारा सब नगनियाल ही जाएगा। আর এই মুহূর্তে রাস্তার এই অবস্থা দিয়ে যাচ্ছি। আকাশে তারা ফুটে গেছে, চারিদিকের ঘন জঙ্গল। ये सामने दिख रहा है वो दांतू है, वो सामने जो राइट होता है, ये ये कॉटेज वाला? है। ये वाला दांतु है? हाँ दांतू है। আচ্ছা, প্রায় 8টা বাজতে চলে, আমরা দান্তু গ্রামে ঢুকতে চলেছি। মহানবমীর রাত্রি আজকে। আমরা রয়েছি দার্মা ভ্যালির দান্তু গ্রামে। এই হচ্ছে আকাশের চাঁদ দেখা যাচ্ছে, আর এই হচ্ছে আমাদের হোমস্টেটা। এই হচ্ছে এন্ট্রান্স। সামনেটা পুরো একদম আগুন পোহানো যায়, আর ওই সোজা হচ্ছে ওইদিকে হচ্ছে পঞ্চচুল্লির ভিউ, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না কিছু। আর এইদিকে হচ্ছে আমাদের ডাইনিং টেবিল। এটা এখানে আমাদের অলরেডি খেয়ে নিয়েছি। মায়ের একটু শরীরটা খারাপ থাকার কারণে আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম। এইটা হচ্ছে ডিনারের জায়গা, আর এই হচ্ছে হোমস্টের জায়গা। এইটা আমাদের একটা রুম, মোটামুটি একটা রাত্রি কাটানোর জন্য। আর এই একটা রুম। অ্যাটাচ টয়লেট বাথ আছে, অন্যান্য অনেক জায়গা আছে
ব্লু সিক ক্যাফে আছে, 360 ডিগ্রি আছে, ব্লু সিপ হোমস্টে আছে, অনেক হোমস্টে আছে। এই হোমস্টেতে নেই, এই হোমস্টের রেট একটু কম। দুটো অ্যাটাচ বাথরুম নিয়েছে আমাদের 3,500 তিনজনের করে, ইনক্লুডিং হচ্ছে ডিনার ব্রেকফাস্ট। আপনার দিকে যে সবগুলো এলইডি লাইট দিয়ে দেখছেন সব হোমস্টে, এদিকে হোমস্টে, ওইদিকে হোমস্টে, সব হোমস্টে রয়েছে। এভাবেই কেটেছিল আমাদের 1 অক্টোবরের সারাটা দিন। শরীর টায়ার্ড থাকায় আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। এই এপিসোড এখানেই শেষ করলাম। পরের এপিসোডে থাকবে পঞ্চচুল্লির সূর্যোদয়ের সেই ব্রহ্ম মুহূর্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।